আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে স্বেচ্ছায় রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, একই সঙ্গে আসামি ও সাক্ষীর তালিকায় থাকবেন তিনি। পুরো সত্য বললে খালাস পাওয়ার সম্ভাবনা আছে তার। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন জানান, একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারই অনুগত আইজিপি রাজসাক্ষী হওয়ার নজির এটাই প্রথম। তবে তিনি কি সাক্ষী দেন তার উপর অনেক কিছু নির্ভর করছে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। বিশেষ আস্থাভাজন হওয়ায় 2022 সালের 12 অক্টোবর শেখ হাসিনার উপস্থিতিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আইজিপি ব্যাজ পরিয়ে দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর আসে 2024 সালের রক্তাক্ত জুলাই আগস্ট। ছাত্র জনতার আন্দোলন দমাতে শেখ হাসিনা নিজেই দেখামাত্র গুলির নির্দেশ দেন। পুলিশের বুলেটে একের পর এক ঝরে যায় তাজা প্রাণ। প্রায় 22,000 মানুষকে গুলিবিদ্ধ এবং প্রায় 2,000 আন্দোলনকারীকে হত্যা করেও শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার। শেখ হাসিনার নির্দেশ পেয়েই নির্বিচারে মানুষ হত্যা করে পুলিশ। এ নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ও তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এক পুলিশ কর্মকর্তার হত্যার ভিডিও দেখানোর দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বস্ত ও আস্থাভাজন হয়েও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে হয়েছেন রাজসাক্ষী। ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার অফ দি ফ্যাক্ট অফ দিস কেস, তার মানে পূর্ণ এবং সত্য। উনি যদি আংশিক বলেন তাহলে উনি এই সুযোগটা পাবেন না, উনি যদি কিছু অসত্য বলেন তাহলে উনি এটা পাবেন না। যদি সত্য এবং পূর্ণ বর্ণনা উনি দিতে চান, ট্রাইব্যুনালে আবেদন মঞ্জুর করতে পারেন। তো সেই আলোকেই ট্রাইব্যুনাল ওনার এই আবেদন মঞ্জুর করেছেন। মানুষ হত্যার অনুশোচনা থেকে তিনি সাক্ষী হয়েছেন কিনা তা জানা না গেলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে আংশিক নয়, পুরো সত্য বলার শর্তে রাজসাক্ষী করেছেন। সত্য বললে আসামিদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি মুক্তি মিলতে পারে মামুনের। বিচার যখন শেষ হবে তখন কোর্ট ডিসাইড করবে ওনার ফেটটা কী হবে। তখন ওনাকে মানে এখানের স্পিরিটটা হলো তাই যে তখন ওনাকে কোর্ট খালাস দিয়ে ছেড়ে দিতে পারবে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, এ ধরনের ঘটনা বিরল। তবে এরকম একজন প্রধানমন্ত্রীর বিচার হচ্ছে, সেইখানে আবার তার একজন কর্মচারী রাজসাক্ষী হচ্ছে, এরকম উদাহরণ অতীতে কখনো হয়। আসামি থেকে সাক্ষী হওয়ায় নিরাপত্তার স্বার্থে তাকে আলাদা রাখার ব্যবস্থা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একজন সাক্ষী হয়ে একজন আসামিদের সাথে একই ঘরে থাকাটা ওনার জন্য আনসেফ। এয়ার বাদল, আরটিভি, ঢাকা। 2024 সালের এই দিনে বাংলা ব্লকেড কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারা দেশে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি সড়ক ও রেলপথে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন রাজনৈতিক নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান সভাপতি রিফাত রশিদ বলেন, এই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হতে পারে এমন আন্দাজ করেছিলেন তারা। আরও জানাচ্ছেন এয়ার বাদল। 24-এর 12 জুলাই তখনও সরকার পতনের এক দফা দাবিতে রূপান্তরিত হয়নি ছাত্রদের আন্দোলন। এদিন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবি এবং দেশের বিভিন্ন জায়গায় বাংলা ব্লকেড কর্মসূচিতে হামলার প্রতিবাদে ফেটে পড়ে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে নাহিদ ইসলাম বলেন, সরকার দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সুস্পষ্ট জবাব এবং দৃশ্যমান পদক্ষেপ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে, চলবে রাজপথে। সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে শেখ হাসিনাকে রক্ত না ঝরানোর হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ঝরে তাহলে কিন্তু ওই সংসদের দিকে আমি রক্তচক্ষু নিয়ে তাকাবো। একই দাবিতে রাজশাহী, খুলনা, কুমিল্লা ও সৈয়দপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনকারীরা। স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। ওবায়দুল কাদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে বিবৃতি দেন। আমির খসরু মাহমুদ চৌধুরী শুধু কোটা নয়, গণতন্ত্র ও ভোটের জন্য লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন শিক্ষার্থীদের। তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে। সেদিনের স্মৃতিচারণ করে আন্দোলনে অংশ নেয়া রিফাত রশিদ বলেন, যুক্তিসঙ্গত কারণেই বেছে নেওয়া হয়েছিল শাহবাগকে। শাহবাগের যে পয়েন্টটা, যেহেতু 4 রাস্তার একটা পয়েন্ট, সেইখানে ব্লকেট কার্যক্রমটা আসলে করলে সারা বাংলাদেশের এবং বিশেষত ঢাকাবাসীর দৃষ্টিটা আমরা আকর্ষিত করতে পারবো এবং গভর্নমেন্টকে একটা প্রেশারে ফেলা, এই কাজটাই আসলে হয়েছিল। আমরা বুঝতে পারছিলাম যে স্বৈরাচারী শেখ হাসিনা যদি দ্রুততম সময়ে এই ব্যাপারটা ডিল না করে, তাহলে তার আসলে পতনের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা সে এড়াতে পারবে না, কারণ ছাত্র জনতার যে কালেকটিভ ক্ষোভ তৈরি হয়েছিল, সেই ক্ষোভটা আসলে ভয়ঙ্কর হয়ে উঠছিল। আর বাদল, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে ঢাকার চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন চট্টগ্রামের ছেলে ইসমামুল হক। তাকে হারানোর বেদনা এখনও ভুলতে পারেনি পরিবার। উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে চরম অর্থ কষ্টে দিন কাটছে অসহায় পরিবারটির। 1 বছরে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়েছিল লাখো ছাত্র জনতা। তাদের আটকাতে নির্বিচারে গুলি ছোড়ে শেখ হাসিনা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন ইসমামুল হক। 7 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 2023 সালে পরিবারের ভাগ্য ফেরাতে বাবাহারা ইসমাম ঢাকায় চকবাজারের একটি দোকানে চাকরি নেন। স্বপ্ন ছিল শক্ত হাতে ধরবেন পরিবারের হাল। আন্দোলন প্রত্যেকদিন আন্দোলন, ও না যাতে হয় বা নিষেধ করেছিলাম। ও বলছে আমি যাবো, কিছু হবে না, আমি মরলে শহীদ হব। যারা হত্যা করেছে যারা প্রতি সবার প্রতি আমি হত্যা চাই, বিচার চাই। আসলে অল্প পয়সা কি করবো, এখন সরকারের উচিত মানে ওনার পরিবার সভা। শহীদ পরিবারটিকে সব রকম সরকারি সহযোগিতার দাবি স্থানীয়দের। বর্তমানে তার পরিবার অনেক কষ্টে দিনাতিপাত করছে। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই, তার পরিবারকে যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। সবার আগে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের পরিবারের দায়িত্ব নেওয়া। তাদের পরিবারে কেউ যদি চাকুরি করার মতো যোগ্যতা থাকে, তাদেরকে চাকরি নিশ্চিত করা। শহীদ ইসমামের মতো যারা বুলেটের সামনে বুক পেতে দিতে ভয় পায়নি, তাদের আত্মত্যাগের কারণেই নতুন বাংলাদেশ পেয়েছে জাতি। নিঃস্বার্থে জীবন দেওয়া সব শহীদদের হত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবি স্বজনদের। আব্দুল হামিদ, RTV। রাজধানীর মিটফোর্ডে প্রকাশ্যে ইট দিয়ে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এ পর্যন্ত 4 আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মাহমুদুল হাসান মহিনকে 5 দিনের এবং তারেক রহমান রবিনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার মধ্যে সোহাগ হত্যা মামলায় হমুদুল হাসান মহিন এবং অস্ত্র আইনের মামলায় তারেক রহমান রবিনের বিরুদ্ধে শুক্রবার রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। নৃশংস এই হত্যার ঘটনায় 2 আসামি গ্রেফতার করেছে র্যাব। বেলা 11টায় এ নিয়ে সংস্থাটি সংবাদ সম্মেলন করবে। এই ঘটনায় ঢাকার কোতোয়ালি থানায় 2টি মামলা দায়ের হয়েছে, একটি হত্যা ও অপরটি অস্ত্র মামলা। গত বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে ও ইট পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। তারপর মরদেহের উপর চলে বর্বরতা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বেশ আলোচনা সৃষ্টি করেছে। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে ও ইট দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস। শুক্রবার রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানান তারা। এদিকে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরাও ক্যাম্পাসে মিছিল বের করে হত্যার বিচার দাবি করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার সংস্থাটির মহাপরিচালক টেড্রস আথানামাস গেব্রিয়াসুস এক ইমেল বার্তায় তথ্যটি নিশ্চিত করেন। 11 জুলাই শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে 2টি মামলা করেছে। এসব অভিযোগের প্রেক্ষিতেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে ছুটিতে পাঠানো হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গেল 2024 সালে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে বিতর্ক ছিল। সাইমা ওয়াজেদ পুতুল সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। দিন দিন ডেঙ্গুর ভয়াবহতা আরও তীব্র হচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। লাগামহীন এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 13,000-এর বেশি মানুষ, মৃত্যু 50 ছাড়িয়েছে। রাজধানীতে মশার উপদ্রব বাড়লেও সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা চোখে দেখছে না নগরবাসী। এবছর ডেঙ্গুর বিস্তার আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ছবি তুলেছেন শাহেন আহমেদ, সাদিয়া কানিজের রিপোর্ট। এবছর বর্ষার শুরু থেকেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বাসাবাড়ির ফুলের টব, প্লাস্টিকের প্যাকেট, ডাবের খোসাসহ ফেলে দেয়া নানা সামগ্রীতে এডিসের লার্ভা জন্মানোয় ঝুঁকি আরও বাড়াচ্ছে। প্রচণ্ড জ্বর আর শরীরে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। শুরুতে স্বাভাবিক জ্বর মনে হলেও রক্ত পরীক্ষার পর শনাক্ত হচ্ছে ডেঙ্গু। ক্লিনিকে পরীক্ষা করার পরে প্লাটিনা নেমে যাওয়ার পরে তারপর আমি ঢাকাতে আসি। প্রথমে তো জ্বর আইছিল, মাথা ব্যথা, সমস্ত শরীর ব্যথা ছিল। বাজারে কাজকাম করে বেড়াই, তো মশা তো আছে অবশ্যই। আমি কারণ বাজারে কাজ করি। দ্রুতই রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় আতঙ্ক বাড়ছে রোগী আর স্বজনদের মধ্যে। তারপরে যে প্লাটি আস্তে আস্তে কমে গেছে, প্লাটি 15,000 নেমে গেছিল। প্রথম আর কি জ্বর আইছিল, রক্ত টেস্ট দিছে, রক্ত টেস্ট করা লইছে, পরে তোমার ধরা পড়ছে ডেঙ্গু ধরা পড়ছে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গেল মাসে। জুনে প্রাণহানি হয়েছে 19 জনের, আর চলতি মাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 11 জনের। এছাড়া জানুয়ারিতে 10, ফেব্রুয়ারিতে 3, এপ্রিলে 7 এবং মে মাসে 3 জনের মৃত্যু হয়। এ অবস্থায় বলে দিচ্ছে কতটা লাগামহীন ডেঙ্গু। হুমাটা দেওয়াতে আসলে মশা আরো উৎপাদ করে বেশি, যার কারণে ঘরে ঢুকে, যেগুলো বাইরে থাকে সেগুলো ঘরে ঢুকে। 3 দিনের বেশি জ্বর থাকলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। বমি, পাতলা পায়খানা, শরীরের কোথাও দিয়ে রক্ত যায়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই নিকটস্থ হাসপাতালে আসতে হবে এবং ভর্তি হতে হবে। প্লাটিলেট 20,000-এর নিচে না নামলে ভয় পাওয়ার কিছুই নাই। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিকারের আগে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মনে করছেন কীটতত্ত্ববিদ কবিরুল বাশার। আমরা যে ফরকাস্টিং মডেলটি করি, সেই ফরকাস্টিং মডেলে আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। এডিস মশা নিয়ন্ত্রণে এই মুহূর্তে যেটি প্রয়োজন সেটি হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ। এ কাজে নাগরিকদের সম্পৃক্ত করার পরামর্শও দেন তিনি। লার্ভিসাইড প্রয়োগ করে লার্ভা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। শুধু সিটি কর্পোরেশন নয়, সব নাগরিক সচেতন হলে তবেই সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদ। সকালে রাজধানীর বলদা গার্ডেনে মশক নিধন অভিযান কর্মসূচি পালন শেষে কথা বলেন তিনি। প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, 6 শতাধিক কর্মী নিয়ে জুলাই মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের সুফল এরই মধ্যে পাচ্ছেন দক্ষিণ সিটি কর্পোরেশন। কয়েকদিনের বিশেষ অভিযানের ফলে টানা বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা তৈরি হয়নি। আমরা সবাই যে আশঙ্কা করছে যে ডেঙ্গু এবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে, তবে আমাদের যে কর্মতৎপরতা সেটি অব্যাহত আছে। আমরা সামনে এটা আরও দ্বিগুণ করব, সেই প্রত্যাশা আমাদের। আমরা যদি এক নিরাপদ, সুন্দর, স্বাস্থ্যকর শহর করতে চাই, তাহলে আমাদের সম্মানিত যারা অধিবাসী রয়েছেন তাদেরকে একত্র হয়ে কাজ করতে হবে, আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে। কারণ আপনার বাড়ি, আপনার উঠান আপনি পরিষ্কার করবেন, ময়লা থাকবে সেটা সিটি কর্পোরেশন একটা জায়গায় নিয়ে ফেলে দিবে। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে।
ভয়াবহ বন্যা কবলিত টেক্সাস রাজ্য পরিদর্শনে গেলেন ট্রাম্প। এমন বিধ্বংসী বন্যা জীবনে আর কখনো দেখেননি মন্তব্য। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি নিচের দিকে গড়াচ্ছে। ফুলগাজী পরশুরাম উপজেলার পানি কমেছে, বানভাসীরা ঘরে ফিরতে শুরু করেছেন। তবে ছাগলনাইয়া উপজেলা ও ফেনী সদরে এখনও পানিবন্দী রয়েছে অনেকে। দাগনভূঞা ও সোনাগাজীতে জলাবদ্ধতার কবলে রয়েছে মানুষ। গত দুদিনের বৃষ্টি না হওয়ায় বন্যার অনেকটা উন্নতি হয়েছে, যদিও ক্ষতির চিহ্ন ফুটে উঠছে। যোগাযোগ ব্যবস্থা অনেকটাই স্বাভাবিক হচ্ছে। প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, স্বেচ্ছাসেবক সহ অনেকেই ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। টানা 4 দিনের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের পর নোয়াখালীতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। গেল 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত হয়নি, তবে জেলার নিম্নাঞ্চল ও শহরের বেশিরভাগ এলাকায় এখনও বন্যার পানি জমে রয়েছে। ধীর গতিতে পানি নামায় জনদুর্ভোগ তীব্র আকার ধারণ করেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার 6টি উপজেলার 57টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। টানা বৃষ্টির বিরতিতে মানুষ কিছুটা স্বস্তি পেলেও জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। জেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয় বলছে 5টি উপজেলায় 47টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে 1850 জন মানুষ এবং 171টি গবাদি পশু। বন্যার ক্ষয়ক্ষতির প্রতিবেদন ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নোয়াখালীর বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, পানি কতটা নেমেছে এবং পানিবন্দী মানুষ যারা রয়েছেন তাদের কি ধরনের সমস্যা হচ্ছে এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে? তানি, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে গত 4 দিনের টানা বর্ষণ এবং বৃষ্টিতে এখন পর্যন্ত প্রায় 2 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। এরই মধ্যে প্রশাসন কিন্তু উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে তারা বৈঠক করেছে এবং নোয়াখালী জেলা প্রশাসক বিভিন্ন জেলা পরিদর্শন করেছে। তিনি করে এই জলাবদ্ধতা নিরসনে কি করা যায় তিনি এটা নিয়ে স্থানীয় মানুষের সাথেও কথা বলেছেন। এরপর যারা বন্যা কবলিত দুর্গত ছিল তাদেরকে আশ্রয়ন কেন্দ্রে পাঠিয়েছেন। এর মধ্যে আপনি বলেছেন যে 1800 মানুষ প্রায় আশ্রয়ন কেন্দ্রে রয়েছে এবং তাদেরকে বিভিন্ন সামগ্রী দিয়েছেন। বন্যা দুর্গতদেরকে খাদ্য সামগ্রী, অর্থ সহায়তা দিয়েছেন। তবে তাদেরও একটা অভিযোগ ছিল যে তাদের যে সহায়তা পেয়েছেন তা কিন্তু একেবারেই অপ্রতুল ছিল। আর এখানকার যে বন্যা পরিস্থিতি সেটি হচ্ছে এখানকার পানি নামছে, তবে তা কিন্তু খুবই ধীরগতিতে। এই জন্য দুর্গত মানুষের কিন্তু দুরূহ অবস্থা বিরাজ করছে। এদিকে আমি সকালে কথা বলেছি জেলার বেগমগঞ্জ উপজেলায়, সেখানে একাধিক স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে আজকে 2 দিন নোয়াখালীতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করলেও বেগমগঞ্জের কোথাও কোথাও কিন্তু পানি বাড়ছে। তো তারা আশঙ্কা করছে যে ফেনী জেলার পানি হয়তো বা এখানে ঢুকে পড়েছে, এজন্য বৃষ্টি না থাকলেও এখানে কিন্তু পানি বাড়ছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনও কিন্তু বর্তমান পরিস্থিতির মোকাবেলা করার জন্য তৎপর রয়েছে, কিন্তু স্থানীয়দের বরাবরই একটি অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে এখানকার যে খাল, নালা, জলাশয় এগুলো দখল হয়ে গেছে। এই জন্য এখানকার প্রতিনিয়ত অতি হালকা বৃষ্টিতেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তো ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের ধাক্কা মোকাবেলায় রপ্তানি বৈচিত্র্যের বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে তা সম্ভব হচ্ছে না উচ্চ শুল্ক নীতি, উৎপাদন খরচ এবং পণ্যের নিম্নমানের কারণে। সম্ভাব্য নতুন বাজার এবং পণ্যের বিবেচনায় নীতি কৌশলের তাগিদ দেন তারা। আর রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। একসময় সোনালী আঁশ খ্যাত পাট ছিল দেশের রপ্তানি আয়ের প্রধান মাধ্যম, সেটি এখন তলানিতে। ধারাবাহিকভাবে 2024-25 অর্থ বছরেও পণ্যটির রপ্তানি নেতিবাচক। আর 2023-24 অর্থ বছরে $85 কোটি রপ্তানি হলেও গত বছর তা নেমে আসে $82 কোটি। অন্যদিকে গেল অর্থ বছরে 8.58% বেড়ে তৈরি পোশাক রপ্তানি আয় হয়েছে $4,800 কোটি মার্কিন ডলারেরও বেশি। 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানি হয় $869 কোটি পণ্য। এর মধ্যে তৈরি পোশাক ছিল $758 কোটি 50 লাখ।
সম্প্রতি দেশটি 15 থেকে 35% শুল্ক আরোপ করায় কমতে পারে বাংলাদেশি পণ্যের রপ্তানি। এই বিষয়ে আলোচনার পাশাপাশি নতুন রপ্তানি গন্তব্য খোঁজা এবং নতুন পণ্য উৎপাদনের তাগিদ দেন অর্থনীতিবিদরা। বিশেষ করে এখন দরকার নতুন প্রবৃত্তির কিছু চালক খাতকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে কিভাবে সেই চালক পর্যায়ে নিয়ে আসার জন্য নীতি সহায়তা করতে হবে, সেই বিষয়গুলো খুব জোরালোভাবে সামনে নিয়ে আসা দরকার। উচ্চ শুল্ক থাকা মানে হচ্ছে দেশের বাজার অনেক বেশি আকর্ষণীয় বিদেশের বাজারে জিনিস পাওয়ার ক্ষেত্রে। তাহলে আমার কাছে যদি কোনো মূলধন থাকে এবং আমি যদি চিন্তা করি যে দেশের বাজার অনেক বেশি আকর্ষণীয়, তাহলে তো আমি ইনভেস্ট করব দেশের বাজারের জন্য। সেটা হচ্ছে কাঁচামালের আমদানি নির্ভরতার কারণেই উৎপাদনে বৈচিত্র্য আসছে না বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। ইউটিলিটি কস্ট বা আমাদের যে পরিবহন ব্যয়, এইগুলোর সমন্বয়ে আমাদের একটা পণ্যের অর্থনীতিকরণ করা যেতে পারে, যেটাকে খরচের উদ্বৃত্ত তৈরি করতে পারে। এই ক্ষেত্রে সমন্বিত জাতীয় নীতির অভাব রয়েছে, যার বিনিময়ে আমরা বৈচিত্র্যকরণের ক্ষেত্রে এবং উদ্যোক্তাদের উদ্যোগেরও অভাব রয়েছে। সো এই সমন্বয়ের আমার ধারণা আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং আমাদের উদ্যোগী সমাজে মানে উদ্যোক্তা সমাজের একত্রিত যে এবং সমন্বিত প্রচেষ্টা হলেই এই বৈচিত্র্যকরণ সম্ভব। গেল অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, কৃষি পণ্য সহ কয়েকটি খাতে রপ্তানি আয় বেড়েছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। 35 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালের জুনে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 8.48%। গত 3 বছরে যা সর্বনিম্ন। গেল মে মাসে এ হার ছিল 9.89%। বিশেষজ্ঞরা বলছেন খাদ্যদ্রব্যের দাম কিছুটা স্থিতিশীল থাকায় এই হারে স্বস্তি মিলেছে। টেকসই প্রবৃদ্ধির জন্য মূল্যস্ফীতিকে 6% নিচে নামিয়ে আনা জরুরি বলে মনে করছেন তারা। পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও আমদানি রপ্তানিতে ভারসাম্য রক্ষার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। ভয়াবহ বন্যা কবলিত টেক্সাস রাজ্য পরিদর্শনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ক্ষতিগ্রস্ত কেরভিল শহর পরিদর্শন করেন তিনি। এমন বিধ্বংসী বন্যা জীবনে আর কখনো দেখেননি বলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন ট্রাম্প। পাশাপাশি বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। গত সপ্তাহে টানা ভারী বর্ষণে নদীর পানি উপচে গিয়ে অঞ্চলটির অন্তত 120 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে 60 জন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলমান রেখেছে রাজ্য প্রশাসন। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।